আহনাফ নামের একটা ইমেল অ্যাকাউন্ট থেকে তিহা আর ওর হাজব্যান্ড নাহিয়ানের কিছু অন্তরঙ্গ ভিডিও পিক আসলো, যা দেখে তিহা থমকে গেল। ওদের দুজনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও একজন মৃত ব্যক্তি কিভাবে পাঠালো? তিহা ভয় পেয়ে গেল এটা ভেবে। ঠিক তখনই আরও একটা ইমেল আসে। সেখানে লেখা ছিল, আপনাদের ভিডিওগুলো ডার্ক ওয়েবে ছেড়ে দিলে কেমন হবে? ভয়ে তিহার শরীর ঘেমে যাচ্ছে। তিহা ভাবতে লাগলো, আহনাব তো ওর চোখের সামনেই মারা গেল। তাহলে এই আহনাব কে? তাহলে আবার আপনি করে বলছে আহনাবের মতো। তাহলে কি আহনাব এখনও বেঁচে আছে? কিন্তু সেটা কিভাবে সম্ভব? আহনাব তো মারা গেছে। মৃতরা তো কখনো জীবিত হতে পারে না। ভয়ে তিহার হাত পা যেন অবশ হতে লাগলো। ওর আর নাহিয়ানের শারীরিক সম্পর্কের মুহূর্ত কেউ কিভাবে ভিডিও করলো, এটা ভেবে পাচ্ছে না তিহা। তাও আবার আহনাব যে মারা গেছে 1 মাস হবে, নাহিয়ানও এখন বাসায় নেই। তিহার প্রচণ্ড ভয় করছে। স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে, শরীর নাড়াতেও ভয় করছে ওর। তিহা ইমেইলের রিপ্লাই দেওয়ার কথা ভাবল। তিহা লিখল, আপনি কে? এসব ভিডিও কিভাবে করলেন? আহনাব তো মারা গেছে, আবার এই নাম দিয়ে ইমেইল অ্যাকাউন্ট খুলে আহনাবের মতো কথা বলছেন। আপনি জানেন আমার হাজব্যান্ড বড় পুলিশ অফিসার। আপনাকে খুঁজে পেতে বেশি সময় লাগবে না। ভালো হবে এসব ভিডিও ডিলিট দিয়ে নিজের ভুল স্বীকার করেন। আর এটা বললেন, এসব ভিডিও কোথায় পেলেন? তিহা লেখাটা পাঠাতে যাবে, তার আগে আরও একটা মেসেজ আসলো। সেখানে লেখা ছিল, আমি দুঃখিত, আমাকে প্লিজ ভুল ভাববেন না। আমি জানি আপনার হাজব্যান্ড নাহিয়ান পুলিশ অফিসার, তাই বলে আপনি আহনাবকে হালকাভাবে নিতে পারেন না। আপনার কথায় কষ্ট পেলাম অনেক। মানছি আহনাবকে একবার ধরেছে নাহিয়ান, কিন্তু তখন ভাগ্য সহায় ছিল, তা আপনিও ভালো জানেন। আর ভিডিওটা কোথায় পেয়েছি তার আগে বড় কথা হলো ভিডিওটা কেমন হয়েছে। একদম হাই রেজুলেশনের। আশা করি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওতে দেখলাম খুব ভালো এনজয় করেছেন। অবশ্য শারীরিক সম্পর্কের সময় তো আর কেউ মন খারাপ করে থাকবে না। এটা মানুষকে পাগল করে দেয়। আমাকে কোথায় খুঁজবে নাহিয়ান? উল্টো আমি আপনাদের খুঁজব। মেসেজটা লিখে তিহা আরও অবাক হয়। তিহা কিছুটা নিশ্চিত হয়ে যায় এটা আহনাব, কিন্তু ওর মাথায় এটা কাজ করছে না। আহনাব জীবিত কি করে হলো? আহনাব তো ওর চোখের সামনে মারা গিয়েছিল। আহনাবকে লেখা মেসেজ পাঠানোর আগে সেটা রিপ্লাই কিভাবে দিল? তিহা আশেপাশে তাকিয়ে দেখে ক্যামেরা আর আছে কিনা, কিন্তু ওর চোখে তেমন কিছুই পড়ে না। তখন আবার আহনাবের মেসেজ আসে। আহনাব লিখেছে, আশেপাশে কেন তাকান তো তিহুরানি, স্থির হয়ে থাকেন। আমি আপনার চোখের দিকে তাকিয়ে থাকতে চাই। আপনার চোখে কি এমন মায়া আছে যে অসুস্থ মস্তিষ্কের আহনাবকে বশ করে নিলেন? আপনাকে বলেছিলাম আপনার জন্য আমি ফিনিক্স পাখি হব, প্রতিবার শুধু আপনার মায়াতেই ফিরে আসব। এখন সত্যি আমি আপনার মায়াতে ফিরে এসেছি। তিহা অবাকের পর অবাক হচ্ছে। আহনাবের বলা কথাগুলো ছিল এসব। আহনাব আর ও ছাড়া অন্য কারো জানার কথা না। সেখানে মাত্র ওরা দুজন ছিল। তাহলে এটা কি সত্যি আহনাব? তিহা এখন বিশ্বাস করে নিয়েছে এটা আহনাব। ভয়ে তিহার গলা শুকিয়ে গেল। তিহার কপাল থেকে পানি গড়িয়ে পড়ছে। তিহা কিছু লিখতে যাবে, তখনই ওর মোবাইলে কল আসলো, কিন্তু তাতে কোনো নাম্বার ছিল না। তিহার কাছে এটা খুবই অদ্ভুত লাগলো। নম্বর ছাড়া কল কিভাবে আসতে পারে? তিহা রিসিভ করার পর যা শুনলো তাতে তিহা আরও একবার শকড হলো, কারণ ভয়েসটা ছিল আহনাবের। তিহাকে বলল, কেমন আছেন? তিহা ভয়ে ভয়ে বলল, আহনাব, বেঁচে আছেন আপনি? আহনাব মৃদু হেসে বলল, বলেছিলাম না আপনার মায়াতে ফিরে আসব। কেন খুশি হননি আপনি? আবার শেষ মুহূর্তে আমি দেখেছি আপনি আপসেট ছিলেন। তিহা বলল, আপনি মারা গেছেন, তা আবার আমার চোখের সামনে। এখন জীবিত হওয়া অসম্ভব। আমি হয় কোনো স্বপ্ন দেখছি, না হয় আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছি। আহনাব শান্তভাবে তিহাকে জবাব দেয়, আপনি একদম ঠিক আছেন। আর যাই হোক, মানসিক ডাক্তার মানসিক ভারসাম্যহীন হবেন না। আমি বেঁচে আছি এটা যেমন ঠিক, তেমনি আপনি সুস্থ আছেন এটাও ঠিক। আপনাকে অবশ্যই সুস্থ থাকতে হবে, আমার জন্য হলেও থাকতে হবে, না হলে আমার চিকিৎসা কে করবে? আমি আবার মানসিক হাসপাতালের সেই অসুস্থ মস্তিষ্কের আহনাব হয়ে নতুন করে আপনার প্রেমে পড়তে চাই। তিহা বুঝতে পারলো এটা সেই আহনাব। ওর সাথে আগের মতো
স্বাভাবিক কথা বলতে হবে। তাছাড়া আহনাব ওর প্রতি এতটাই দুর্বল যে ওর জন্য মারা গিয়েছে। আহনাব ওকে ভালোবাসে, তাই ওর কোনো ক্ষতি করবে না। তিহা এটা নিশ্চিত থাকে। তিহা এখন আহনাবের সাথে স্বাভাবিক আচরণ করতে লাগলো, যেমনটা হাসপাতালে থাকা অবস্থায় করেছিল। তিহা আরও একবার আহনাবকে ফাঁদে ফেলার প্ল্যান করে। তিহা আহনাবকে বলল, যাকে ভালোবাসেন তার ভিডিও ডার্ক ওয়েবে ছাড়তে পারবেন? তিহার কথা শুনে আহনাব মৃদু হাসল। আহনাবের এই মৃদু মৃদু হাসির রহস্য তিহা কখনোই বুঝতে পারেনি, আর এখনও পারছে না। আহনাব বলল, সরি, আমি আমার ভুল হয়ে গেছে, ভিডিওটা করা উচিত হয়নি। আমি এখনই ডিলিট করে দিচ্ছি ভিডিওটি। আচ্ছা, আমি এখন বিরিয়ানি রান্না করছি, নতুন একটা রেসিপি চেষ্টা করছি, কিন্তু মশলা কতটা দেবো বুঝতে পারছি না। প্লিজ আমাকে সহযোগিতা করুন। তিহা স্বাভাবিকভাবে আহনাবকে বলল, কতটা মশলা দিতে হবে? আহনাব তখন বলল, ধন্যবাদ আপনাকে আমাকে সাহায্য করার জন্য। প্লিজ কিছু মনে করবেন না, আমি আরও একটা ভুল করে ফেলেছি। তিহা অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে? আহনাব বলল, আমি না আপনার হাজব্যান্ড নাহিয়ানকে খুন করে ফেলেছি। প্লিজ কিছু মনে করবেন না। এখন তার মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছি। আপনাকে আরও একবার ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। আহনাব তিহাকে বলল, কিছু মনে করবেন না প্লিজ, আমি নাহিয়ানকে মেরে ফেলেছি। আহনাবের কথা শুনে তিহা থমকে গেল। ওর হাত থেকে মোবাইলটা পড়ে গেল। তিহা যেন এক মুহূর্তেই পাথর হয়ে গেল। অন্যদিকে বাসায় কলিং বেল বেজে যাচ্ছে, কিন্তু সেদিকে তিহার কোনো হোশ নেই। হঠাৎ কেউ একজন পেছন থেকে তিহাকে বলল, কতক্ষণ থেকে কলিং বেল দিচ্ছি, কোথায় থাকো তোমরা? কাজের মেয়েটা এখন বাসায় না থাকলে মনে হয় আমাকে আর বাসায় আসতে হতো না। কারো কথায় যেন তিহার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। তিহার কানে শুধু আহনাপের বলা শেষ কথাটা ভাসতেছে, তা হলো, আমি নাহিয়ানকে মেরে ফেলেছি। তিহার চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। পেছনের মোটামুটি মানুষটি তিহার কাছ থেকে রেসপন্স না পেয়ে তিহার একদম কাছাকাছি চলে আসলো। তিহাকে স্পর্শ করে বলল, কি হয়েছে তোমার, কথা বলছো না কেন? তিহা এবার পিছনে ঘুরে তাকায়, নাহিয়ানকে দেখতে পায়। তিহা খুশিতে নাহিয়ানকে জড়িয়ে ধরে আরও বেশি করে কাঁদতে লাগলো। তিহার এমন আচরণে নাহিয়ানও অনেক অবাক হচ্ছে। নাহিয়ান কিছুই বুঝতে পারছে না তিহা এরকমটা কেন করছে হঠাৎ। একটু পর তিহা কিছুটা স্বাভাবিক হলে নাহিয়ানুকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তিহা তখন বলে, আহনাব ফিরে এসেছে। তিহার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে নাহিয়ান। তিহাকে বলল, কিভাবে? কি সব আজে বাজে বলছো? আহনাব তোমার চোখের সামনেই মারা গেল, ও আবার কিভাবে ফিরে আসবে? তিহা উত্তেজিত হয়ে যায় নাহিয়ানের কথা শুনে। নাহিয়ান বলল, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। প্রথমে আমিও বিশ্বাস করতে চাইনি, কিন্তু আহনাব আমার সাথে কথা বলেছে। আহনাব যেদিন গুলি খেলো, ওই শেষ মুহূর্তে যা বলেছিল তা তো আমি আর আহনাব ছাড়া আর কারো জানার কথা না, তাই না? কিন্তু এই আহনাব সেগুলো বলছে, তার ভয়েসও আহনাবের মতো। প্লিজ বিশ্বাস করো আমার কথা, আহনাব আমাকে বলেছে ও তোমাকে মেরে ফেলেছে। নাহিয়ান বলল, কিন্তু আমি তো বেঁচে আছি, তার মানে কেউ তোমার সাথে মিথ্যা বলেছে। চিন্তা করো না, আমি তাকে খুঁজে বের করব, তুমি প্লিজ এখন শান্ত হও। তিহা কিছুটা বিরক্তি প্রকাশ করে বলল, তুমি কেন আমার কথা বিশ্বাস করতে চাইছো না? আমি কথা বলেছি আহনাবের সাথে, আহনাব ফিরে এসেছে। তখনই তিহার মনে পড়ে, ও তো এখন আহনাবের সাথে কলে ছিল, হতে পারে আহনাব এখনও কলে আছে। তিহা নিজ থেকে মোবাইলটা উঠিয়ে নাহিয়ানকে দেখায়। নাহিয়ান বলল, এটাতে কোনো নাম্বার নেই। আমি বুঝতে পারছি তুমি হয়তো স্বপ্ন দেখেছ। তখনই নাহিয়ান শুনতে পায়, জেগে থেকে মানুষ স্বপ্ন দেখতে পারে? আহনাবের অস্তিত্ব স্বীকার করতে না চাওয়া মানুষ আমার একদমই পছন্দ নয়। আপনি আমার মন খারাপ করে দিলেন নাহিয়ান। হাসপাতালে আমি চিৎকার করে কি বলেছিলাম মনে আছে? ওয়েট, আমি মনে করিয়ে দিচ্ছি। বলেছিলাম আপনাকে মেরে ফেলবো। বারবার নিষেধ করেছিলাম অর্ণির সম্পর্কে বাজে কথা না বলতে, কিন্তু আপনি শোনেননি, তাই এখন আপনাকে মারতে চলে আসলাম। প্লিজ কিছু মনে করবেন না, আমার সাথে কোঅপারেট করবেন। ট্রাস্ট মি, আপনাকে অন্য সবার থেকে আলাদাভাবে মারব। আহনাপের বলা কথাগুলো শুনে নাহিয়ানও কিছুটা ভয় পেয়ে যায়। সেই সাথে অবাকও হচ্ছে অনেক। মরে যাওয়া মানুষ কিভাবে বেঁচে ফিরতে পারে? এটা তো অসম্ভব। তিহার কথাই সত্যি হলো, কারণ ভয়েসটা আহনাফেরই ছিল। হাসপাতালে থাকতে অর্ণিকে নিয়ে বলা কথা আহনাব ছাড়া আর কারো জানা অসম্ভব। তাই নাহিয়ানও ধরে নেয় এটাই আহনাব।
আহনাফের বলা কথাগুলো এতটা ভয়ঙ্কর ছিল যে কারো গলা শুকিয়ে যাবে। একদম সাইকোদের মতো কথা। কতটা কনফিডেন্সের সাথে বলেছে যেন নাহিয়ানকে সত্যিই মেরে ফেলবে। পরক্ষণে নাহিয়ানের মনে হয় আহনাফের বেঁচে যাওয়া তো অসম্ভব। এর ভিতরে অন্য কোনো রহস্য অবশ্যই আছে। নাহিয়ান বলল, কে তুমি? আহনাফের ভয়েসে কথা বলতেই কি বিশ্বাস করে নেব তুমি আহনাফ? এটা তো এআই ব্যবহার করা যায়। আমি আহনাফ রে ভাই। এখন কি নিজের পরিচয়ের জন্য ডিএনএ টেস্ট করা লাগবে নাকি? মানলাম ভয়েস পরিবর্তন করা যায়, কিন্তু আহনাফের সিক্রেট আমার জানার কথা কিভাবে? আপনি আহনাফকে যা বলেছেন তার প্রতিটা শব্দ আমি বলতে পারবো, কারণ আমি আহনাফ। নাহিয়ান বলল, জানি না তুমি কিভাবে এটা করেছো, কিন্তু জেনে রাখো আমি একজন পুলিশ অফিসার, তোমাকে ধরে ফেলবো আমি। আহনাফ কিছুটা মৃদু হেসে বলল, আপনি যদি পুলিশ অফিসার হন তাহলে আমিও আহনাফ। আমি তো নিজেই নিজেকে হারিয়ে খুঁজি, তাহলে আপনি কি করে খুঁজে পাবেন? আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। নাহিয়ান বলল, কি সারপ্রাইজ? আহনাফ কোনো উত্তর না দিয়েই কল কেটে দিল। তখন নাহিয়ানের মোবাইলে একটা ভিডিও আসে। ভিডিওটা ওপেন করতেই নাহিয়ান অবাক হয়ে যায়, কারণ ভিডিওটা একটা মেয়ে ছিল। হিয়ার ফ্রেন্ড রাইসা ছিল, যে কানাডায় থাকতো আর হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল। নাহিয়ান ভিডিওটা দেখতে লাগলো। রাইসা একটা রুমের ভেতর আছে, চিৎকার করতে লাগলো। তখনই এক লোক বিরিয়ানির প্যাকেট আর একটা কোক নিয়ে রুমের ভেতর আসলো। লোকটাকে দেখা যাচ্ছে না, তবে ভয়েস শোনা যাচ্ছে। ভয়েস শুনে নাহিয়ান আরও একবার অবাক হলো, কারণ ভয়েসটা ছিল আহনাফের, অথচ আহনাফ তখন বাংলাদেশে ছিল। তাহলে কানাডার এই এই আহনাফ কোথা থেকে আসলো? নাহিয়ানের মনে এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নাহিয়ান মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে লাগলো। আহনাফ রাইসাকে বলল, চিৎকার করবেন না প্লিজ, আমার শব্দ একদমই পছন্দ না। আপনি হয়তো ক্ষুধার্ত, তাই আপনার জন্য খাবার নিয়ে এসেছি। রাইসা বলল, কে আপনি? আমাকে কেন কিডন্যাপ করেছেন? আহনাফ বলল, আগে খেয়ে নিন, তারপর বলছি। ওয়েট আমি খাইয়ে দিচ্ছি। এটা বলে আহনাফ বিরিয়ানি খাইয়ে দিতে লাগলো রাইসাকে। আহনাফের ব্যবহার অনেক অদ্ভুত লাগছে রাইসার কাছে। রাইসা প্রচণ্ড ভয়ে আছে, তাই কিছু বলতে পারছে না। খাওয়ার সময় হঠাৎ আহনাফ রাইসাকে বলে, এরকমই চুপচাপ থাকবেন সব সময়। শান্ত থাকলে আপনাকে কতটা কিউট লাগে তা হয়তো আপনি জানেন না। আমি যখন আপনাকে মেরে ফেলবো তখনও এরকম শান্ত থাকবেন। এটা শুনে রাইসা থমকে গেল, চিৎকার করতে লাগলো আর পেছনে আগাতে লাগলো। আহনাফ তখন বলল, প্লিজ চুপ করে অন্তত বিরিয়ানিটা শেষ করুন। রাইসা বলল, দয়া করে আমাকে মারবেন না। আহনাফ রাইসার কাছে চলে গেল, রাইসার গালে হাত দিয়ে চোখের পানি মুছে দিল। রাইসাকে বলল, এই গালে চোখের পানি মানায় না। তখন একটা ব্লেড দিয়ে রাইসার গাল আলতো করে কাটতে লাগলো আর মৃদু হেসে বলল, রক্ত মানায়। আহনাফের পাঠানো ভিডিওটাই নাহিয়ান দেখতে লাগলো। দেখতে পেল একটা লোক রাইসাকে মেরে যাচ্ছে। লোকটার আচরণ আহনাফের মতো ঠিক, কিন্তু লোকটার ফেস দেখা যাচ্ছে না। লোকটার ভয়েস শুনে নাহিয়ান বুঝতে পারলো এটা আহনাফ। তখন নাহিয়ান আবার ভিডিও দেখায় মনোযোগ দিল। রাইসার চিৎকার করে কাঁদতেছে আর আহনাফকে বলছে, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। আমি কি ক্ষতি করেছি আপনার? কেন করছেন এমন? আহনাফ তখন মৃদু হেসে রাইসাকে বলল, চিৎকার করবেন না প্লিজ, আমার শব্দ একদমই পছন্দ না। কত কিউট একটা মেয়ে আপনি, আর আপনি কিনা এভাবে চিৎকার করছেন। চিৎকার না করে আমার সাথে সহযোগিতা করুন। ট্রাস্ট মি, আমি সাধারণভাবে আপনাকে মারবো। ওয়েট, আমি বিরিয়ানি খাইয়ে দিচ্ছি আপনাকে। তিহা নাহিয়ানকে বলল, এটা আহনাফি। আমি তোমাকে বলেছিলাম আহনাফ ফিরে এসেছে। একই অদ্ভুত আচরণ আহনাফ ছাড়া আরও কারো পক্ষে করা সম্ভব না। নাহিয়ান তিহাকে বলল, আচরণ আর ভয়েস। আহনাফের মনে হলো এটা কিভাবে সম্ভব হতে পারে? আহনাফ মারা গেছে। তিহা আহনাফকে বলল, তাহলে এই আহনাফ কোথা থেকে আসলো? আহনাফের কি যমজ ভাই ছিল যার আচরণ ভয়েস শতভাগ আহনাফের মতো? নাহিয়ান কিছুই বুঝতে পারছে না এসব কি হচ্ছে। কারো ভয়েসের মতো নকল করা যায় এআই দিয়ে, তা নাহিয়ান জানে, কিন্তু এখানে সিচুয়েশন আলাদা। রাইসা যখন কানাডা থেকে নিখোঁজ হয় তখন আহনাফ বাংলাদেশের পুলিশের হেফাজতে ছিল, তাই ভিডিওর ওই লোকটা কোনোভাবে এই আহনাফ হতে পারে না। তার আচরণ ভয়েস আহনাফের মতো হলেও এটা অন্য কেউ হতে পারে, আহনাফের যমজ ভাই বা আহনাফের পরিচিত কেউ। কিন্তু আরও একটা প্রশ্ন, তাহলে আহনাফ মারা যাওয়ার আগে তিহার সাথে ওর বলা কথা আহনাফ ছাড়া অন্য কেউ
জানার কথা না। আবার আমার সাথে আহনাপের কথা, তাও অন্য কারো জানার কথা না। একবার মনে হয় এটা আহনাপ, আবার একবার মনে হয় এটা আহনাপ না। কিন্তু আরও একটা প্রশ্ন, তাহলে আহনাপ মারা যাওয়ার আগে তিহার সাথে ওর বলা কথা আহনাপ ছাড়া অন্য কেউ জানার কথা না। আবার আমার সাথে আহনাপের কথা, তাও অন্য কেউ কারো জানার কথা না। একবার মনে হয় এটা আহনাপ, আবার একবার মনে হয় এটা আহনাপ না। নাহিয়ান এসব ভাবতে ভাবতেই ভিডিওটা শেষ হয়ে গেল। রাইসের সাথে পরবর্তীতে কী করা হয়েছে তা দেখা হয়নি। নাহিয়ান চলে যেতে যাবে, তখনই তিহা ওকে পেছন থেকে ডাক দিয়ে বলে, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা তোমাকে বলা হয়নি। নাহিয়ান কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কী সেটা? তিহা বলল, আমাদের সম্পর্কের মুহূর্তের ভিডিও আহনাপের কাছে আছে। ও আমাকে প্রথমে সেটাই পাঠিয়েছিল। আহনাপ বলেছে এটা ডার্ক ওয়েবে ছেড়ে দেবে। এটা বলে তিহা কান্না করতে লাগলো। তিহার কথা শুনে নাহিয়ান থমকে গেল। নাহিয়ান বুঝতে পারছে না এটা কেউ কীভাবে ভিডিও করবে। নাহিয়ান তিহাকে জড়িয়ে ধরে বলল, তুমি একদমই চিন্তা করবে না। ও যেই আহনাপই হোক, আমি ওকে খুঁজে বের করব। ভিডিওটা আহনাপ কোথাও ছাড়তে পারবে না। তিহা নাহিয়ানকে বলল, আমার একা বাসায় ভয় করে, আমাকে প্লিজ তোমার সাথে নিয়ে চলো। নাহিয়ান তিহার মনের অবস্থা বুঝতে পারছে, তাই তিহাকে আর না করলো না। তিহাকে ওর সাথে নিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পর আহনাপের লাশটা সংরক্ষণ করে রাখা হয়েছে। আহনাপের কী ধরনের সিনড্রোম তা খুঁজে বের করতে ডাক্তাররা আহনাপের লাশটা পরীক্ষা করাতে চাচ্ছিল। আর কিছুদিন পর কানাডা থেকে একদল ডাক্তারের আসার কথা ছিল, কিন্তু পরীক্ষা করানোর আগেই লাশটা চুরি হয়ে গেল। নাহিয়ান লাশটাকে দেখতে চাইল। ডাক্তাররা বলল, আমরা এটা অ্যাট লাস্ট 10 দিন খুলিনি। যখন লাশের বক্সটা খোলা হলো, সবাই যেন থমকে গেল, কারণ সেখানে আহনাপের লাশটা ছিল না। নাহিয়ান কিছুটা রেগেই ডাক্তারদের বলল, এটা কিভাবে হতে পারে? একটা লাশ এখান থেকে কিভাবে গায়েব হতে পারে? ডাক্তাররা বলল, আমরাও কিছু বুঝতে পারছি না। আমরা সর্বশেষ 10 দিন আগে এটা খুলেছিলাম, তারপর আজকে এবার। নাহিয়ান বলল, এখানে দায়িত্ব কে আছে? ও তো ছুটিতে আছে। নাহিয়ান হাসপাতাল থেকে ওই লোকটার ঠিকানা নিয়ে সেখানে চলে গেল। নাহিয়ান লোকটার সামনে দাঁড়াতেই লোকটা নাহিয়ানকে বলল, আমি জানি আপনি কেন এসেছেন। লোকটার কথায় নাহিয়ান অবাক হয়ে গেল। লোকটাকে জিজ্ঞেস করলো, কি জানেন আপনি? আপনি ওই লাশটার জন্য আমার কাছে এসেছেন, তাই না? হ্যাঁ, লাশটা আমিই চুরি করেছি, তবে আমাকে বাধ্য করা হয়েছিল। আমার পরিবারকে জিম্মি করে আমাকে ভয় দেখিয়ে এটা করিয়েছে। পুলিশকে বললে আমার পরিবারকে সবাই মেরে ফেলতো। এমন সিচুয়েশনে আপনি হলে কি করতেন? আপনি কি আপনার পরিবারকে বাঁচাতেন না? সবাই যেটা করতো আমিও সেটাই করছি। লাশটা তাকে দিয়ে দিয়েছি। যাকে দিয়েছি সে আমাকে বলেছিল নাহিয়ান আসলে তাকে যেন সব বলে দেই। নাহিয়ান কিছুটা বিরক্ত নিয়েই লোকটাকে বলল, আপনি তার ফেস দেখেননি তাই না? না, দেখিনি। লোকটার সামনে আমার সামনাসামনি কখনো কথা হয়নি। আমাকে কল দিয়েছিল, কিন্তু তার কোনো নাম্বার ছিল না। লাশটা কোথায় রেখেছিলেন? হাসপাতালের বাহিরে আগে থেকে একটা অ্যাম্বুলেন্স রাখা ছিল। আমি শুধু লাশটা সেই অ্যাম্বুলেন্সে রেখেছি। নাহিয়ান লোকটাকে পুলিশের হেফাজতে নিয়ে গেল আর সিসিটিভি থেকে সেই অ্যাম্বুলেন্স শনাক্ত করতে লাগলো। কিন্তু অবাক করার বিষয় হলো সেটা মিসিং ছিল। কেউ আগে থেকেই সেটা ডিলিট করে দিয়েছে, এমনভাবে করেছে যে ব্যাকও আনা যাবে না। নাহিয়ান যখন কোনো উপায় পাচ্ছিল না, তখনই আবার নাহিয়ানের ফোনে কল আসে, কিন্তু সেখানে নাম্বার নেই। নাহিয়ান বুঝে যায় এটা ওই আহনাপই হবে। কল রিসিভ করে নাহিয়ান কিছু বলার আগেই আহনাপ বলল, আমি সবসময় আপনার থেকে আগানো থাকবো। আপনার প্রতিটা প্ল্যান আমার জানা। নাহিয়ান তখন বলল, কে তুমি? আহনাপের লাশটা নিয়ে তোমার কি লাভ? আহনাপ মৃদু হেসে বলল, আমি আহনাপ, ফিরে এসেছি। আমি অনির জন্য ফিরে এসেছি। এখনও অনেককে মারা বাকি আছে। নাহিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করলো, অনিকে তুমি কিভাবে চেনো? আহনাপের লাশ চুরি করে তোমার কি লাভ? কে তুমি? কেন করছো এসব? আহনাপ মৃদু হেসে বলল, কারণ আমি আহনাপ। নাহিয়ান এবার কিছুটা রেগে বলল, আহনাপ মারা গেছে, তুমি আহনাপ হতে পারো না। আমি আহনাপ, তার প্রমাণ তো দিলাম। এটাও তো হতে পারে যাকে আপনারা মেরেছেন সে আহনাপ ছিলই না। কত কিছুই হতে পারে। যদি ভেবে থাকেন আগের মতো ভাগ্য সহায় নিয়ে আমাকে ধরে ফেলবেন, তাহলে ভুল ভাবছেন ভাই। আমি যা করতে চাই তা অবশ্যই করব। তিহা হয়তো আপনাকে ভিডিওটার ব্যাপারে বলেছে, এখন সেটা নিয়ে কথা বলি আমরা। ভিডিওটা ডার্ক ওয়েবে ছেড়ে দিলে আমি অনেক টাকা পাবো, আর এই মুহূর্তে আমার টাকার অনেক দরকার।
এখন ভাই আপনিই বলুন কি করব আমি? আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? এরকম অদ্ভুত কথা শুনে নাহিয়ান অবাক হয়ে গেল। মানুষ মারার মতো কথা। এরকম জঘন্য কাজ করার কথা এমনভাবে বলে মনে হয় যেন এটা স্বাভাবিক ঘটনা। আগের আহনাফের মতো যে এই আহনাফেরও মানসিক সমস্যা তা বুঝতে বাকি থাকলো না নাহিয়ানের। নাহিয়ানকে চুপ থাকতে দেখে আহনাফ বলল, কি করবে বলুন না? আমার মনে হয় আপনাদের ব্যক্তিগত ভিডিও প্রকাশ করা ঠিক হবে না, কিন্তু আপনি যদি তা না চান তাহলে আর কি করার? নাহিয়ান আহনাফকে বলল, কি চাও তুমি? আহনাফ মৃদু হেসে বলল, চাই তো তিহাকে দিতে পারবেন? অসুস্থ মস্তিষ্কের আহনাফকে একটা মেয়ের ভালোবাসার ফাঁদে ধরে ফেলে আর ক্রেডিট সব নাহিয়ান নিয়ে গেল। ব্যাপারটা একদমই ভালো লাগলো না ভাই। আজকে রাতে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, তবে তিহাকে দেখাবেন না। কত কিউট একটা মেয়ে, খুবই নরম মনের। আমি চাই না তিহার খারাপ লাগুক। নাহিয়ান বলল, আমাদের ভিডিওটা ডিলিট করে দিবে তুমি, বিনিময়ে টাকা পাবে তুমি। ডার্ক ওয়েবে বিক্রি করলে যা পেতে আমি তার থেকে বেশি দেব। আহনাফ মৃদু হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আপনার কথা তো আর ফেলতে পারবো না। তার উপরে এখানে তিহা জড়িত। আমি এমনিতেই তিহার প্রতি দুর্বল। ওর প্রতি মায়া আমাকে অন্ধ করে রেখেছে। কিন্তু তিহুরানি আমার ভালোবাসা বুঝলো না। নাহিয়ান রেগে বলল, তিহার সম্পর্কে আর কথা বলবো না। তুমি যা চাও তা দিতে আমি রাজি আছি, কিন্তু কিভাবে বুঝবো তুমি ভিডিওটা ডিলিট করে দিয়েছো? আহনাফ বলল, আসলেই তো, সেটা তো ভেবে দেখিনি। আপনি জিনিয়াস ভাই, খুব ছোট ছোট বিষয়গুলো লক্ষ্য রাখেন। এর জন্যই আপনি পুলিশ। আমি তো আপনার থেকে টাকা নিয়ে তারপরেও ভিডিওটা ডার্ক ওয়েবে ছাড়তে পারি। অস্বাভাবিক কিছু না। আহনাফকে একদমই বিশ্বাস করা যায় না ভাই। ওটা ওটা করতে পারে। আহনাফ মৃদু হেসে বলল, তবে কি জানেন ভাই, আপনার কাছে আর কোনো অপশন নেই। আপনি জানেন কি করবেন, কারণ আপনার কাছে একটা অপশন আর আমার কাছে অনেকগুলো। নাহিয়ান বলল, আচ্ছা ঠিক আছে, তোমার অ্যাকাউন্ট নাম্বার বলো, আমি পাঠিয়ে দিচ্ছি। আহনাফ নাহিয়ানকে বলল, তারপর ট্র্যাক করে আমাকে ধরে ফেলবেন, তাই তো? আমি আহনাফ ভাই, আমি আপনি আমাকে হালকাভাবে নিচ্ছেন। আমার মন খারাপ করে দিলেন। আমাকে মূল্যায়ন করছেন না আপনি। প্লিজ এটা করবেন না। এর পরিণাম ভয়ঙ্কর হবে। নাহিয়ান বলল, তুমি বলো তাহলে কিভাবে টাকা পাঠাবো? আহনাফ বলল, বিকটি বি বিটকয়েন কনভার্ট করে তারপর আমাকে বিটকয়েন পাঠাবেন। নাহিয়ান আর কোনো উপায় না পেয়ে রাজি হয়ে গেল। আহনাফ ঠিক ছিল, নাহিয়ান ওকে হালকাভাবে নিচ্ছিল। কিন্তু এখন নাহিয়ান বুঝতে পেরেছে ওর সাথে ওর মতো করে কথা বলতে হবে। আহনাফ বলল, আচ্ছা ভাই, এখন রাখি। ভালো থাকবেন আর রাতের সারপ্রাইজের জন্য অপেক্ষা করবেন। নাহিয়ান ওর বাসায় ক্যামেরা খোঁজার জন্য লোক নিয়ে গেল। ডিরেক্টর দিয়ে সহজেই বুঝে যাবে কোথায় ক্যামেরা আছে। পুরো বাসায় ভালোভাবে তল্লাশি করা হলো। ওদের রুমে যখন তল্লাশি করা হলো তখন ক্যামেরা খুঁজে পেল। একটা পেন্টিং এর ভেতর ছিল, যেটা নাহিয়ান তিহার জন্মদিনে ওকে গিফট করেছিল। নাহিয়ান বুঝতে পারছে না এটার ভিতরে ক্যামেরা কিভাবে আসলো। তিহাও অবাক হয়ে গেছে, কারণ পেন্টিংটা ওর ভীষণ পছন্দের ছিল, তাই তো ওদের রুমে রেখেছিল। সবাই বাসা থেকে যাওয়ার পর তিহা নাহিয়ানকে বলল, আমাদের সাবধানে থাকতে হবে। ওই আহনাফ আগের আহনাফের থেকেও ভয়ঙ্কর। ও তোমার ক্ষতি করতে পারে, সাবধানে থাকো। নাহিয়ান বলল, কিছুই বুঝতে পারছি না, কি করব। কে আহনাফ আর কে আহনাফ না সেটাই বুঝতে পারছি না। আমাদের কাছে কোনো শত্রু নেই। আহনাফের লাশটাও এই আহনাফ চুরি করে নিয়েছে। তিহা অবাক হয়ে জিজ্ঞেস করলো, লাশটা চুরি করে কী লাভ হবে? লাশটা দিয়ে কি করবে ওই আহনাফ? নাহিয়ান বলল, কারণ তো অবশ্যই কিছু আছে। এই আহনাফ চায় না আগের আহনাফের লাশটা আমাদের কাছে থাকুক। তখনই নাহিয়ানের মোবাইলে একটা ভিডিও আসলো। নাহিয়ান ভিডিওটা ওপেন করতেই দেখতে পেল আগের বারের রাইসার ভিডিওটা যেখান থেকে শেষ হলো এখন সেখান থেকেই শুরু। লোকটা এবারও মুখোশ পরা, তাকে ভালোভাবে দেখা যাচ্ছে না। রাইসা বলল, কে আপনি? আমার সাথে এমন কেন করছেন? আমি আহনাফ, আপনার জন্য বিরিয়ানি নিয়ে এসেছি, প্লিজ খেয়ে নিন। কেউ ক্ষুধার্ত থাকলে আমার একদমই ভালো লাগে না। রাইসার অনেক ক্ষুধা পেয়েছে, তাই তাড়াতাড়ি করে বিরিয়ানিটা নিয়ে খেতে লাগলো। আহনাফ একটা চেয়ার নিয়ে এসে রাইসার পাশে বসলো। আহনাফের হাতে ছোট্ট একটা বাক্স। রাইসার খাওয়ার মাঝে হঠাৎ আহনাফ বলল,
ভালো করে খেয়ে নিন। এই হাত আর পাবেন না। নিজের হাতে খাওয়া শেষ খাবার হবে এটা আপনার। আহনাফের কথা শুনে রাইসা থমকে গেল, ভয়ে চিৎকার করতে লাগলো। আহনাফ রাইসার হাতটা টেবিলের উপরে রাখলো, তারপর বাক্সটা থেকে খুবই ধারালো একটা কুড়াল বের করে রাইসার হাতটা কেটে ফেললো। রাইসা চিৎকার করতে লাগলো। তখন আহনাফ নিজ হাতে তখন আহনাফকে নিজ হাতে রাইসাকে বিরিয়ানি খাইয়ে দিতে লাগলো। রাইসার চোখের পানি মুছে বলল, প্লিজ কান্না করবেন না। আমি বুঝতে পারছি আপনার অনেক কষ্ট হচ্ছে। একটু সহ্য করে নেন। কথা দিচ্ছি আর বেশি দিন আপনাকে কষ্ট দেব না। তারপরে একেবারে মেরে ফেলবো। এখন প্লিজ খেয়ে নিন। বিরিয়ানিটা অসম্ভব ভালো লাগছে। আহনাফের কথা শুনে রাইসা পাগলের মতো আচরণ করতে লাগলো। রাইসা ওর নিচের পা দেয়ালের সাথে আঘাত করতে লাগলো। চিৎকার করে আহনাফকে বলতে লাগলো, আমাকে মেরে ফেল তুই, তাও এরকম কষ্ট দিস না। মেরে ফেল আমাকে, আমি বাঁচতে চাই না। মারার আগে শুধু এটা বলে দে, আমার অপরাধ কী ছিল? কেন এমন আচরণ করছিস আমার সাথে? তুই কেন সুস্থ মানুষ হতে পারিস না? তোর বাবা মা তোর থেকেও খারাপ। আহনাফ মৃদু হেসে বলল, আমার বাবা মা নেই, তবে তারা হয়তো খারাপই ছিল। তা না হলে এমন অসুস্থ মস্তিষ্কের মানুষকে কেন জন্ম দিবে? আপনার সাথে আমি একমত, তবে আপনার একটা কথা আমি রাখতে পারবো না। আপনাকে এখন মেরে ফেলতে পারবো না, তবে মারার আগে অবশ্যই আপনাকে কারণটা বলবো। রাইসা চিৎকার করে বলল, আমাকে এখন মেরে ফেল। এভাবে কষ্ট নিয়ে মরার থেকে একেবারে কষ্ট নিয়ে মরা ভালো। মরে যাব। আহনাফ মৃদু হেসে বলল, সোনার ডিম পাড়া হাঁসটার কথা হয়তো শুনছেন। আপনি হলেন আমার সোনার ডিম পাড়া হাঁস। আমার একদমই লোভ নেই যে হাঁসটাকে মেরে ফেলবো, কারণ আমি প্রতিদিন একটা করে সোনার ডিম চাই। আর অল্প আছে, এটা শেষ করে তারপর আপনার চিৎকার করতে হবে। রাইসা চিৎকার করে বলতে লাগলো, তুই মানুষ না, তুই কোনো মানুষ হতেই পারিস না, জানোয়ার একটা তুই। আহনাফ মৃদু হেসে বলল, ধন্যবাদ আপনাকে আমার প্রশংসা করার জন্য। নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে? তা যদি আবার কোনো একটা মেয়ে প্রশংসা করে, তাহলে তার অনুভূতিটা অন্যরকম। খাওয়া শেষ হলে আহনাফ রাইসার চিকিৎসা করতে লাগলো। তারপর ভিডিওতে নাহিয়ানকে উদ্দেশ্য করে বলল, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য শুভকামনা। এটা বলার পরে ভিডিওটা শেষ হয়ে গেল। নাহিয়ান খুবই অবাক হলো, কারণ রাইসা যখন কানাডা থেকে নিখোঁজ হয় তখন আহনাফ বাংলাদেশের হাসপাতালে ছিল। রাইসার সাথে যে এমনটা করেছে, সে তখন থেকেই কিছু একটা পরিকল্পনা করেছিল। মানে এই আহনাফ তখন থেকেই পরিকল্পনা করে রেখেছিল এই ভিডিওটা নাহিয়ানকে পাঠাবে। একসাথে দুটো মানুষ দুটো ভিন্ন দেশে থেকে পরিকল্পনা করে রেখেছিল। এক আহনাফ হাসপাতালে ছিল আর অন্য আহনাফ কানাডায়। হাসপাতালে যে আহনাফ ছিল, ও বলেছিল রাইসাকে মারার জন্য ও ড্রাগ ওয়েব থেকে লোক ঠিক করেছিল। আর এখন রাইসাকে যা মারছে, মানে সেই আহনাফ আগের আহনাফের মতো আচরণ করছে কেন? তাহলে কি এরা দুজনেই মানসিকভাবে অসুস্থ? এটাও তো হতে পারে দুই আহনাফ একে অপরের পরিচিত। প্রথম আহনাফ মারা যাওয়ার দ্বিতীয় আহনাফ প্রতিশোধ নিতে এসেছে। এর জন্যই হয়তো রুমে ক্যামেরা লাগিয়ে সব ভিডিও করেছিল। রিহা নাহিয়ানকে বলল, তাহলে আহনাফ আর আমাদের যে কথা হয়েছিল তা দ্বিতীয় আহনাফ কিভাবে জানতে পারলো? নাহিয়ান বলল, হয়তো প্রথম আহনাফের শরীরের ভেতরে কোনো সেন্সর ছিল, যার সাহায্যে দ্বিতীয় আহনাফ সব কিছু জানতে পারত। আর প্রথম আহনাফের লাশটা পরীক্ষা করার জন্য কিছুদিন পরই কানাডা থেকে একদল চিকিৎসকের আসার কথা। এর জন্যই হয়তো দ্বিতীয় আহনাফ প্রথম আহনাফের লাশটা চুরি করে নিয়েছে, যাতে আমরা সত্যিটা জানতে পারি না। তিহা অবাক হয়ে বলল, এমনটা ছাড়া আর বিকল্প কোনো অপশন নেই। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই দ্বিতীয় আহনাফকে ধরতে হবে, কিন্তু ওকে জানতে দেওয়া যাবে না আমরা ওর পরিকল্পনা জেনে গেছি। নাহিয়ান বলল, ঠিক বলেছ তুমি, তবে আমি অন্য কিছু ভাবছি। তিহা বলল, কি ভাবছো? নাহিয়ান বলল, দ্বিতীয় আহনাফ বলেছিল ও অর্নির জন্য ফিরে এসেছে, কিন্তু অর্নির প্রতিশোধ তো প্রথম আহনাফ নিয়ে নিয়েছে। তিহা বলল, হতে পারে আমাদের কনফিউজড করার জন্য এটা বলছে। দ্বিতীয় আহনাফের হয়তো অন্য কোনো প্ল্যান আছে। আমরা যদি ওর পরিচয় জানতে পারি, তাহলে ওর পরিকল্পনা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। আচ্ছা, ওর কাছে আমাদের যে ভিডিও আছে তার কি হবে? নাহিয়ান বলল, ওকে টাকা দিতে হবে, তাহলে ও ভিডিওটা ডিলিট করে দেবে। তিহা বলল, তাহলে তো ওকে ট্র্যাক করা সম্ভব। নাহিয়ান বলল, সম্ভব না। বিটোকেনের মাধ্যমে ওকে টাকা দিব, তারপর সেখান থেকে ও হয়তো আর অনেক কয়েনে রূপান্তর করবে।
এটা থেকে ওকে ট্র্যাক করা সম্ভব না আমাদের। তোমার মনে হয় টাকা নিয়ে ভিডিও ডিলিট করবে? আমার হাতে বিকল্প কোনো অপশন নেই, তাই ও যা বলে তাই শুনতে হবে। হঠাৎ আহনাফ ইমেল করেছে নাহিয়ানকে। ওকে একটা লিঙ্ক পাঠিয়ে বলল এটার মাধ্যমে টাকা পাঠাতে। নাহিয়ানও আহনাফের বলা প্রসেস অনুযায়ী টাকা পাঠিয়ে দিল। তখন আহনাফ ইমেল করে বলতে লাগলো ভিডিওটা ডিলিট করে দিয়েছে। আহনাফের কথা বিশ্বাস করা ছাড়া নাহিয়ানের আর কোনো অপশন নেই। নাহিয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই যে আহনাফি হয়ে থাকিস না কেন, আমি তোকে খুঁজে বের করব। রাত 12টা, নাইট ক্লাবের এক কোণে চশমা পরা একটা ছেলে বসে সিগারেট খাচ্ছে আর হাতে হুইস্কি। ছেলে মেয়েরা একে অপরের শরীর স্পর্শ করতে ব্যস্ত। মনে হচ্ছে যেন নেশার ঘরে সবাই উন্মত্ত হয়ে আছে, কিন্তু চশমা পরা ছেলেটা সেদিকে খেয়াল নেই। হঠাৎ ছেলেটা ওয়াশরুমে চলে গেল, তারপর কিছুক্ষণ পর আবার আগের জায়গায় আসলো। হুইস্কি শেষ হয়ে গেলে সিগারেট হাতে নিয়ে পার্টি থেকে বেরিয়ে আসলো। ছেলেটাকে অনেকক্ষণ থেকে একটা মেয়ে নোটিস করতেছিল। ছেলেটা অন্যরকম ছিল, মেয়েটার তা ভালো লাগছিল, তাই মেয়েটাও পার্টি থেকে বের হয়ে ছেলেটার কাছে চলে আসলো। ছেলেটাকে বলল, সিগারেট হবে? ছেলেটা ওর পকেট থেকে একটা সিগারেট বের করে দিলে মেয়েটা বলল, এটা না, তুমি যেটা খাচ্ছ সেটা। মেয়েটার কথা শুনে মৃদু হাসলো ছেলেটা। তারপর ওর হাতে থাকা সিগারেটটা মেয়েটাকে দিয়ে দিল। মেয়েটা সিগারেট টান দিয়ে বলতে লাগলো, যার সাথে পার্টিতে এসেছিলাম অনেকক্ষণ থেকে ওকে দেখছি না, কে জানে কোথায় নেশার ঘরে পড়ে আছে। তোমাকে দেখে মনে হচ্ছে স্বাভাবিক আছো, তাই আমাকে বাসায় পৌঁছে দাও, আমি গাড়ি চালাতে পারবো না। ছেলেটা কিছু না ভেবেই মেয়েটার কথা মেনে নিল। গাড়ি চালাতে লাগলো আর মেয়েটা ছেলেটাকে অনেক কিছু বলতে লাগলো। বাসার সামনে আসার পর ছেলেটা চাবি দিয়ে বলল, আমার বাসাও কিছুটা দূরেই, আমি চলে যাচ্ছি। মেয়েটা তখন ছেলেটার হাত ধরে বলল, আজকে আমার বাসায় থেকে যাও, আম্মু আব্বু বাসায় নেই। মেয়েটা ছেলেটার হাত ধরে ওর বেডরুমে নিয়ে গেল। ছেলেটা খুব ভালোভাবে বুঝতে পারছে মেয়েটা কি চাইছে। মেয়েটা তখন ছেলেটার টি শার্ট খুলে ফেললো। তখন মেয়েটা দেখলো শরীরে অনেকগুলো ট্যাটু আছে। ট্যাটুগুলো কিছুটা ভয়ঙ্কর, শরীরে এক জায়গায় বড় করে লেখা ইঞ্জেল। মেয়েটা তখন বলল, তোমার নাম ইঞ্জেল নাকি? ছেলেটা মৃদু হেসে বলল, হ্যাঁ, আমার নাম ইঞ্জেল। মেয়েটা ছেলেটাকে বলল, তোমার মনের সব ইচ্ছে পূরণ করতে পারবে আজকে রাত্রে, বলো কী চাও তুমি? ইঞ্জেল মৃদু হেসে বলল, আপনাকে মেরে ফেলতে চাই, প্লিজ না করবেন না। ইঞ্জেলের মুখে মেরে ফেলার কথা শুনে মেয়েটা ভয় পেয়ে গেল। ভয়ার্ত কণ্ঠে ইঞ্জেলকে বলল, তুমি ফান করছো আমার সাথে, তাই না? ইঞ্জেল ওর চশমাটা হাতে নিয়ে গ্লাসটা পরিষ্কার করতে করতে বলল, আমাকে দেখে মনে হয় আমি ফান করছি? এত রাতে একটা মেয়ে আপনাকে তার বেডরুমে নিয়ে এসে অফার করলো, আর আমি তার সাথে ফান করব? আমার সিরিয়াস কথাও পাবলিক বুঝে না, ভালো লাগে না এর জন্যই। মেয়েটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এতক্ষণ তো ঠিকভাবে কথা বলছিলে, হঠাৎ কী হলো তোমার? দেখো আমি অনেক ভয় পাচ্ছি, প্লিজ আমার সাথে এমন করো না। ভয়ে মেয়েটার চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। এটা দেখে ইঞ্জেল হেসে ফেললো। মেয়েটা আরও একবার অবাক হলো ইঞ্জেলের আচরণে। মেয়েটা ইঞ্জেলকে বলল, হাসছো কেন তুমি? ইঞ্জেল হাসতে হাসতে বলল, ফান করছিলাম, তোমার নেশা কাটিয়ে দিলাম। উইস্কি খেয়ে তো একেবারে মাতাল ছিলে, তাই ভাবলাম এমন কিছু বলতে হবে যাতে তোমার নেশা মুহূর্তেই কেটে যায়। আর দেখো আমি সফল, এজন্যই আমার নাম ইঞ্জেল। আমি সব কিছুতে সফল। আমার মতো একটা ইনোসেন্ট ছেলেকে তোমার মনে হয় আমি কাউকে খুন করতে চাইব? এটা বলে ইঞ্জেল ওর চশমাটা আবার পরে নিল। মেয়েটা ইঞ্জেলের দিকে তাকালো। আসলে ইঞ্জেলকে অনেক ইনোসেন্ট লাগে, চশমা পরা অবস্থায় তো একেবারে বাচ্চা মনে হয়, দেখে মনে হয় ফিতু টাইপ। এরকম একটা ছেলের কথা শুনে আমি ভয় পাচ্ছি। ইঞ্জেল এরকম দেখেই তো ওকে নিয়ে এসেছি, আমি অযথাই ভয় পাচ্ছিলাম ওকে। ইঞ্জেল মেয়েটাকে বলল, আমি এখনও তোমার নাম জানি না। মেয়েটা হেসে বলল, তাই তো, আমি তো এখনও তোমাকে নাম বলিনি। আমার নাম রিদি। হাই রিদি, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আশা করি আমরা এই রাতটা স্মরণীয় করে রাখবো। মৃদু হেসে বলল, হ্যাঁ তা রাখবো, যদি তুমি চাও। রিদির কথা শুনে হাসতে লাগলো ইঞ্জেল। রিদিকে বলল, অবশ্যই স্মরণীয় করে রাখবো, কিন্তু এত দীর্ঘ রাত, আমাদের আরও কিছুর প্ল্যান করতে হবে। আজকে না হয় না ঘুমিয়েই কাটিয়ে দেব। আশা করি তোমার নেশা কেটে গেছে, তাই আর ঘুম আসবে না। রিদি বলল, নেশা কেটে গেছে ঠিক, তবে আমি তোমার নেশায় পড়ে গেছি। তুমি এত কিউট, ইনোসেন্ট, তার উপর তোমার হাসিটা খুব মনোমুগ্ধকর। মনে হচ্ছে হুইস্কির থেকেও তোমার নেশা ভয়ঙ্কর। রিদির কথা শুনে ইঞ্জেল শুধু হাসতে লাগলো।
ইঞ্জেলকে হাসতে দেখে হৃদি পলক্ষীনভাবে ইঞ্জেলের দিকে তাকিয়ে আছে আর ভাবছে ইঞ্জেলের সাথে আগে কেন পরিচয় হলো না। ইঞ্জেল হৃদিকে বলল, সাদে যাবা? হৃদি অবাক হয়ে জিজ্ঞেস করলো, এত রাতে? ইঞ্জেল বলল, আমি মাঝে মাঝে খোলা আকাশের নিচে রাত কাটাই। ছাদে যাই, তারপর আকাশের তারা দেখি, ঘুমিয়ে যাই। মুহূর্তগুলো অসাধারণ লাগবে। হৃদি বলল, তোমার মতো কেউ পাশে থাকলে অবশ্যই ভালো কিছু মুহূর্ত কাটবে। চলো তাহলে। হৃদি ইঞ্জেলকে ছাদে নিয়ে আসলো। ইঞ্জেল পকেট থেকে সিগারেট বের করে নিল। হৃদিকে বলল, আকাশটা সুন্দর তাই না? হৃদি বলল, আমি তোমাকে দেখছি। আজকের রাতটা আমার জন্য স্পেশাল। আমাদের জীবনটাই এমন, তখন কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। আজকের রাতটা আমার জন্য কারোর সাথে কাটানোর কথা ছিল, আর আমি এখন তোমার পাশে। ইঞ্জেল বলল, ছেলেটা কে হয় তোমার? ফ্রেন্ড, কালকে দেখা হলে ওর খবর করে ছাড়বো। আমাকে পার্টিতে একা রেখে অন্য মেয়েদের সাথে চলে গেল। আচ্ছা, তোমাকে তো ওখানে আগে কখনো দেখিনি, নতুন এসেছো? না, আমি পুরাতন, তুমি আগে খেয়াল করনি। তাই হবে। তিহা নাহিয়ানকে বলল, এটা কি আহনাপের যমজ ভাই, না ওর কোনো পরিচিত কেউ হবে? ওকে আমার আহনাপের থেকেও ভয়ঙ্কর লাগছে। আমার ব্যক্তিগত সময়ের ভিডিও করে নিল। কতটা ভয়ঙ্কর জঘন্য মানুষ। আচ্ছা, তোমার ধারণা যদি সত্যি হয়, তাহলে আহনাপের শরীরে সেন্সর কিভাবে লাগলো? তাহলে আহনাপ আর ও দুজনে একসাথে এই প্ল্যান করেছিল। আমার ভয় করছে এখন। ও যখন বলেছিল তোমাকে মেরে ফেলেছে, তখন আমি পাথর হয়ে গিয়েছিলাম। ভাবছিলাম এত এত হয়তো কোনো স্বপ্ন। আমি আহনাপের হাসপাতালের থাকাকালীন ওর খুন করার কথা ভুলতে পারছি না। ভেবেছিলাম সব কিছু শেষ হয়ে গেছে। এখন আবার এই দ্বিতীয় আহনাপ, যে চাইলেও সব কিছু করতে পারবে। নাহিয়ান তিহাকে শান্ত করে দিয়ে বলল, তুমি একদমই চিন্তা করবে না, আমার কিছুই হবে না। আমরা আহনাপকে হারিয়ে যে ভয়ঙ্করভাবে মানুষ খুন করত, এখন এই দ্বিতীয় আহনাফকে ও মানসিকভাবে অসুস্থ কোনো সাইকো হবে। আমরা ওকে ওর ফাঁদেই ফেলব, যেমনটা আহনাফের সময় করেছিলাম। এই সাইকোর অবশ্যই কিছু দুর্বল দিক থাকবে, আমাকে সেটাই খুঁজে বের করতে হবে। হৃদি ইঞ্জেলকে বলল, অনেক তো রাত হলো, এবার রুমে যাওয়া যাক। ইঞ্জেল হাসতে লাগলো হৃদির কথা শুনে। হৃদি ইঞ্জেলের হাত ধরে রুমে নিয়ে গেল। ইঞ্জেল হৃদিকে বলল, ম্যাজিক দেখবা? হৃদি অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি ম্যাজিক দেখতে পারো? ইঞ্জেল বলল, হ্যাঁ। ইঞ্জেল একটা লাল কাপড় আর একটা লাঠির মতো কিছু নিয়ে হৃদিকে বলল, এখন আমি এই কাপড়টা ভ্যানিশ করে দেব। হৃদি বলল, সম্ভব এটা? ইঞ্জেল কাপড়টা ভ্যানিশ করে দিয়ে বলল, ইঞ্জেল চাইলে সব সম্ভব না, আমি গ্রেট ম্যাজিশিয়ান ইঞ্জেল। এটা বলে ইঞ্জেল হাসতে লাগলো। ইঞ্জেলের কথা শুনে হৃদি হাসতে লাগলো। ইঞ্জেলকে বলল, আজকের মতো এত কখনো হাসিনি। ছাদে থাকা অবস্থায় তোমার চোখ শুনে হেসেছি, এখন আবার এই ম্যাজিক? সত্যিই তুমি সব কিছু পারো। তোমার সাথে কেউ থাকলে তার কখনোই মন খারাপ হবে না। ইঞ্জেল হৃদিকে বলল, এখনও তো আমাকে তোমার বেস্ট ম্যাজিক দেখানো হয়নি। কি সেটা? ওয়েট। ইঞ্জেল ওর পকেট থেকে একটা ব্লেড বের করে বলল, এটা আমি খেয়ে ফেলবো, তারপর আবার মুখে থেকে বের করব, তাও অনেকগুলো। হৃদি হেসে বলল, এটা সম্ভব? ব্লেড কেউ খেতে পারে না, তারপর আবার সেটা মুখ দিয়ে বের করা তো একেবারে অসম্ভব। আচ্ছা, আমি তোমাকে করে দেখাচ্ছি। ইঞ্জেল ওর হাতে থাকা ব্লেড মুখে নিয়ে সেটা খেয়ে ফেললো, তারপর মুখ থেকে অনেকগুলো ব্লেড বের করলো। হৃদি অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কিভাবে সম্ভব? হয়তো এই ব্লেডগুলো নকল। আচ্ছা, দেখাচ্ছি আসল না নকল। ইঞ্জেল একটা কাগজ নিয়ে এসে ব্লেড দিয়ে কাটতে লাগলো, কিন্তু কাগজটা কাটলো না। মানে হৃদির কথাই ঠিক, এটা নকল। তারপর একে একে সব ব্লেডই নকল প্রমাণিত হলো, শুধু একটা ছাড়া। হৃদি হাসতে লাগলো। ইঞ্জেলকে বলল, সত্যি তোমার ম্যাজিক অসাধারণ, এগুলো আসল ব্লেড। এটা বলে হৃদি আবার হাসতে লাগলো। ইঞ্জেল তখন বলল, এটা নিয়ে তোমার হাত কেটে দেব হাসলে। হৃদি ওর হাতটা বাড়িয়ে বলল, আমার তো হাসি থামছে না, তুমি বরং হাতটা কেটে দাও, আমিও দেখতে চাই এই নকল ব্লেড দিয়ে কীভাবে কাটা যায়। ইঞ্জেল হাসতে লাগলো। ওর চশমাটা ঠিক করে ব্লেডটা হাতে নিল। হৃদির হাতে ব্লেড দিয়ে এক টান দিল, সাথে সাথে হৃদি চিৎকার করে উঠল। ইঞ্জেল হাসতে হাসতে এলোপাতাড়ি হৃদির হাতে ব্লেড দিয়ে কাটতে লাগলো। হৃদি ব্যথায় চিৎকার করতে লাগলো আর বলল, কি করছো তুমি? ছেড়ে দাও আমাকে। ইঞ্জেল হাসতে হাসতে হৃদির হাত কাটতে লাগলো আর বলল, এটা নকল, কিছুই হবে না, আমি আছি তোমার পাশে। তুমি আমার দিকে তাকিয়ে নেশায় মগ্ন হও, আর আমি তোমার হাত কেটে ব্লেন্ডার
ব্লেডটার ধার পরীক্ষা করে নিচ্ছি।